গত ৮ দশক ধরে ভারতের সীমানায় রক্ত ঝরিয়ে ছায়াযুদ্ধের আড়ালে থেকে যে দেশটি ভাবত ভারতকে চিরকাল ব্ল্যাকমেল করে যাবে, তার নাম পাকিস্তান। তারা হয়তো ভুলে গিয়েছিল ভারতের ধৈর্যের একটা সীমা রয়েছে। 2016 সালে উরি হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ঐতিহাসিক বাক্য উচ্চারণ করেছিলেন, রক্ত আর জল একসাথে বইতে পারে না। এতদিন পাকিস্তান এই বাক্যটিকে কেবল একটি রাজনৈতিক স্লোগান ভেবে কিন্তু ভুল করেছে। কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে ভারত প্রমাণ করে দিয়েছে যে সেটি কোনো ফাঁকা আওয়াজ ছিল না। ভারত এবার কোনো যুদ্ধক্ষেত্র না তৈরি করেই সম্পূর্ণ আইনি উপায় এবং নিজের প্রকৌশল বিদ্যার মাধ্যমে পাকিস্তানের জলের পাইপলাইনে এমন এক অদৃশ্য লক বসাতে চলেছে যার চাবিকাঠি থাকবে সম্পূর্ণ দিল্লির হাতে। পাকিস্তান যদি ভারতের বুকে সন্ত্রাসবাদ ছড়ানো বন্ধ না করে, তবে ভারত কিভাবে একের পর এক সুপরিকল্পিত প্রক্রিয়ায় পাকিস্তানকে জলশূন্য মরুভূমিতে পরিণত করার ক্ষমতা অর্জন করেছে, আজ আমরা এই ভিডিওতে সেটাই সম্পূর্ণ এক্সপ্লেন করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি চন্দ্রিমা। মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে আর মাধ্যম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। জলযুদ্ধের এই চক্রব্যূহের গভীরে যাওয়ার আগে আমাদের একটু পেছনে তাকাতে হবে। 1947 সালে ধর্মের ভিত্তিতে দেশভাগ হলো, কিন্তু প্রকৃতির নদীগুলোতে তো আর কৃত্রিম সীমান্ত দিয়ে ভাগ করা যায় না। জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবে হিমালয় থেকে উৎপন্ন হওয়া প্রধান 6টি নদী সিন্ধু, ঝিলাম, চেনাব, রবি, বিয়াস এবং সতলেজ প্রাকৃতিক নিয়মেই ভারতের ওপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানের দিকে যাচ্ছে। দেশভাগের পর পাকিস্তান তীব্র আতঙ্কে ভুগছিল যে ভারত যদি উজান থেকে জল আটকে দেয়, তবে তাদের পুরো কৃষি ব্যবস্থা তো ধূলিসাৎ হয়ে যাবে। এই সুযোগে তারা আন্তর্জাতিক মঞ্চে কান্নাকাটি শুরু করে দেয়। ফলস্বরূপ কী হয়? 1960 সালের 19শে সেপ্টেম্বর তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তার চিরন্তন মহানুভবতা বা তার থেকে বলা ভালো ঐতিহাসিক ভুল সিদ্ধান্তের পরিচয় দিয়ে পাকিস্তানের সাথে সিন্ধু নদ জলচুক্তি স্বাক্ষর করে ফেলে। এই চুক্তির মাধ্যমে ভারত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নদীগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। পূর্বের 3টি নদী মানে রাভি, বিয়াস আর সতলেজ এর 100% জলের অধিকার দেওয়া হয় ভারতকে। আর পশ্চিমের 3টি নদী মানে ইন্দাস, ঝিলাম আর চেনাব এই 3টি প্রধান এবং প্রমত্তা নদীর 80%-র বেশি জলের একচ্ছত্র অধিকার তুলে দেওয়া হয় পাকিস্তানের হাতে। ভারতের ভাগে রইল মাত্র সামান্য 3% জল ধরে রাখার অধিকার, তাও কেবল বিদ্যুৎ উৎপাদন এবং জম্মু কাশ্মীরের সীমিত সেচ কার্যের জন্য। ভারতে এই অতি উদারতাকে পাকিস্তান কোনোদিনই সম্মান করেনি, বরং একে ভারতের দুর্বলতা ভেবে এসেছে। চুক্তি অনুযায়ী পশ্চিমের এই 3টি নদীতে অর্থাৎ সিন্ধু, ঝিলাম আর চেনাব নদীতে ভারত কোনো বড় জলাধার বা মেগা ড্যাম তৈরি করতে পারবে না, যা জল পুরোপুরি আটকে দেয়। ভারত কেবল রান অফ দ্য রিভার পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। এর অর্থ কি? এর অর্থ হলো জল কিছুটা উচ্চতা থেকে টারবাইনের ওপর ফেলা হবে, বিদ্যুৎ তৈরি হবে, আবার সেই জল পুনরায় পাকিস্তানের দিকে চলে যাবে। এতে জলের কোনো ক্ষয়ও হবে না, উৎপাদনও নষ্ট হবে না। কিন্তু পাকিস্তানের ব্লিডিং ইন্ডিয়া বা ভারতকে ক্ষতবিক্ষত করার যে নীতি, তা কেবল সীমান্তে সীমাবদ্ধ ছিল না। ভারত যখনই তার নিজস্ব 3% আইনি অধিকার ব্যবহার করার জন্য জম্মু কাশ্মীরের মানুষের জন্য বা কোনো ছোট বিদ্যুৎ প্রকল্প বা নৌ চলাচলের জন্য ছোট ব্যারেজ যেমন তুলপুল নেভিগেশন প্রজেক্ট তৈরি করতে গেছে, পাকিস্তান তখনই আন্তর্জাতিক সালিসি আদালত বা হেগের আদালতে গিয়ে মামলা ঠুকে দিয়েছে। তাদের লক্ষ্য একটাই, ভারতকে নিজের ভূখণ্ডের কোনো উন্নয়ন করতে দেওয়া হবে না। এই বৈরী মানসিকতা ভারত আর সহ্য করছে না। মোদি জামানায় পেহেলগাঁও গণহত্যা, উরি এবং পুলওয়ামার মতো একের পর এক জঘন্য সন্ত্রাসী হামলার পর ভারতের কৌশলগত চিন্তাভাবনায় এক বিশাল পরিবর্তন এসেছে। ভারত বুঝতে পারছে যে দেশের রাষ্ট্রীয় নীতি হলো ভারতের বুকে রক্তপাত ঘটানো, তাকে আন্তর্জাতিক চুক্তির দোহাই দিয়ে প্রতি বছর কোটি কোটি কিউসেক জল বিনামূল্যে উপহার দেওয়ার তো কোনো মানেই হয় না। পাকিস্তানের হঠকারিতার সব সীমানা অতিক্রম করে গেছে পেহেলগাঁওয়ে নিরীহ হিন্দু পর্যটকদের হত্যার কাণ্ডে।
আর এরপরই ভারত চরম সিদ্ধান্তটি নিয়েছে। ভারত এবার অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়ে সিন্ধু জল চুক্তিকে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর সোজা অর্থ হলো ভারত বলতে চাইছে, তোমরা যেহেতু দ্বিপাক্ষিক সম্পর্কের মর্যাদা রাখছো না এবং ভারতের মাটিতে সন্ত্রাসবাদী পাঠাচ্ছ, তাই আমরাও এই চুক্তির কোনো শর্ত বা নিয়ম মানতে বাধ্য নই। ভারত চুক্তিটি আনুষ্ঠানিকভাবে বাতিল করেনি, কিন্তু এর বাধ্যবাধকতাকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে। পাকিস্তান যখন এই নিয়ে আবার হেগের আন্দোলনের দৌড়দৌড়ি শুরু করেছে, ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, তোমাদের এই আদালতের কোনো এখতিয়ারই নেই। আমরা এই রায়কে অবৈধ মনে করি। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ভারত কিভাবে তার পরিকাঠামো উন্নত করছে, যা পাকিস্তানকে পুরোপুরি কাঁপিয়ে দিয়েছে? ভারত গত কয়েক বছরে হিমালয়ের বুকে এমন কিছু ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট শেষ করেছে যা এতদিন অসম্ভব বলে মনে করা হতো। যেমন 1. চন্দ্রভাগা ডাইভারশন টানেল প্রজেক্ট। হিমাচল প্রদেশের বাড়ালচলা পাস থেকে উৎপন্ন চন্দ্র এবং ভাগ্য নদী মিলিত হয়ে চেনাব নদী সৃষ্টি করে। এই নদীটি পাকিস্তানের কৃষিকাজের মূল লাইফলাইন। ভারত এখন হিমাচলের কোকসার নামক একটি প্রত্যন্ত এবং হিমশীতল এলাকায় মাত্র 19 মিটারের একটি ব্যারেজ তৈরি করেছে। এই ব্যারেজটির উচ্চতা হয়তো বেশি নয়, কিন্তু এর আসল শক্তি লুকিয়ে আছে এর পেছনের সুড়ঙ্গে। ভারত একটি পাহাড়ের বুক চিরে মাত্র 8.7 কিলোমিটার দীর্ঘ বিশাল মেগা টানেল খনন করেছে। এই টানেলের কাজ হলো চেনাব নদীর জলকে পাকিস্তানের দিকে যেতে না দিয়ে সম্পূর্ণ ভিন্ন অভিমুখে ঘুরিয়ে দেওয়া বা ইন্টারবেসিন ট্রান্সফার করা। এই টানেলের মাধ্যমে মাত্র 1 মিলিয়ন 1 ফিট জল সরাসরি বিয়াস ও সতলেজ নদীর ব্যবস্থায় গিয়ে পড়বে। এই জল ভারতের দেহার পাওয়ার হাউসে গিয়ে অতিরিক্ত বিদ্যুৎ তৈরি করবে এবং সেখান থেকে ইন্দিরা গান্ধী খালের মাধ্যমে পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের শুষ্ক মরুভূমি অঞ্চলে চলে যাবে। অর্থাৎ যে জল পাকিস্তানের খেতে যাওয়ার কথা ছিল তা এখন ভারতের অভ্যন্তরীণ রাজ্যগুলো তৃষ্ণা মেটাবে। 2. সালাল বাঁধের পলিমুক্তিকরণ। জম্মু কাশ্মীরে অবস্থিত সালাল বাঁধটি বা সালাল ড্যাম বছরের পর বছর ধরে পলি বা সিল্ট জমে তার ধারণ ক্ষমতা একদমই হারিয়ে ফেলেছিল। ভারত এবার পাকিস্তানকে কোনো আগাম তথ্য না জানিয়ে, কোনো আলোচনা না করেই ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের মাধ্যমে পলি পরিষ্কারের মেগা প্রজেক্ট শুরু করেছে। এর ফলে সালাল বাঁধের জলাধারের জল ধারণ ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে, যা ভারতকে সাময়িকভাবে বিপুল পরিমাণ জল আটকে রাখার ক্ষমতা দেবে। 3. শাহপুর কান্দি বাঁধ এবং রবি নদীর জল সম্পূর্ণ অবরুদ্ধকরণ। পূর্বের নদীগুলোর মধ্যে রবি নদীর কিছুটা জল ভৌগোলিক কারণে এতদিন পাকিস্তানে চলে যাচ্ছিল, কিন্তু ভারত সম্প্রতি শাহপুর কান্দি বাঁধ প্রকল্পের কাজ সম্পন্ন করেছে। এর ফলে রবি নদীর যে অতিরিক্ত জল এতদিন পাকিস্তানে যাচ্ছিল এবং সেখানকার কৃষিকাজে লাগছিল, তা এখন 100% ভারতের মাটিতেই আটকে দেওয়া হয়েছে। এই জল এখন জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবের হাজার হাজার হেক্টর জমিতে সেচ কার্যে ব্যবহৃত হবে। পাকিস্তান এখন রবি নদীর এক ফোঁটা জল থেকেও বঞ্চিত হচ্ছে। 4. কিষেনগঙ্গা এবং রাতলে প্রজেক্টের কৌশলগত ব্যবহার। ঝিলামের উপনদী কিষেনগঙ্গার ওপর ভারত অত্যন্ত চাতুরদের সাথে 330 মেগাওয়াটের কিষেনগঙ্গা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তৈরি করেছে, যেখানে জলকে একটি সুড়ঙ্গের মাধ্যমে ডাইভার্ট করে অন্য উপত্যকায় নিয়ে গিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। একইভাবে চেনাব নদীর ওপর রাতলে এবং বাগলিহার প্রকল্পের মাধ্যমে ভারত এমন এক চেন অফ টানেল বা বাঁধের শৃঙ্খল তৈরি করেছে, যার মাধ্যমে ভারত চাইলে পাকিস্তানের দিকে যাওয়া জলের প্রবাহকে সম্পূর্ণ স্তব্ধ করে দিতে পারে। ভারতের এই পরিকাঠামোগত বিপ্লব পাকিস্তানের অর্থনীতি, কৃষি এবং অস্তিত্বের ওপর এক কালান্তক আঘাত হানতে চলেছে। পাকিস্তান পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশে পুরোপুরি চেনাব ও ঝিলাম নদীর জলের ওপর নির্ভরশীল। তাদের খরিফ শস্য, বিশেষ করে ধান এবং তুলো চাষের জন্য জল কিন্তু অপরিহার্য ছিল। ভারত যেভাবে উজান থেকে জল ডাইভার্ট করার প্রযুক্তিগত পরিকাঠামো তৈরি করে ফেলেছে, তাতে পাকিস্তানের কৃষিখাত এখন পুরোপুরি ভারতের মর্জির ওপর নির্ভরশীল। শীতকালে বা শুষ্ক মৌসুমে ভারত যদি এই টানেল ও বাঁধগুলোর মাধ্যমে সামান্য জলও আটকে দেয় বা অন্য অববাহিকায় ঘুরিয়ে দেয়, তবে পাকিস্তানের কোটি কোটি একর কৃষিজমি এক লহমায় ফেটে চৌচির হয়ে যাবে। তাদের জলবিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে পড়বে এবং ইতিমধ্যেই দেউলিয়া হয়ে যাওয়া পাকিস্তান অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়বে।
পারভেজ মোশাররফ তার সামরিক কর্মজীবনের শুরুতে যে থিসিস লিখেছিলেন তা আজ অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হচ্ছে। পাকিস্তানের কাশ্মীর নীতি আসলে কোনো ধর্মীয় বা আদর্শিক লড়াই নয়, এটি ছিল ভারতের জল চুরি করার এক মরিয়া চেষ্টা। কিন্তু ভারত সেই চুরির পথ চিরতরে বন্ধ করে দিয়েছে। ভারতের এই মেগা অ্যাকশনের পর পাকিস্তানের রাজনৈতিক এবং সামরিক মহলে তীব্র হাহাকার এবং আতঙ্কের সৃষ্টি হয়েছে। পাকিস্তানের সরকারি মুখপাত্ররা আন্তর্জাতিক মঞ্চে ভারতের যুদ্ধবাজ বলে চিৎকার করছে। পাকিস্তানের প্রথম সারির সংবাদ মাধ্যমের সম্পাদক এবং প্রাক্তন মন্ত্রীরা টিভিতে লাইভ শোতে বসে ক্যামেরার সামনে ছটফট করছে। তারা হুমকি দিচ্ছে যে ভারত যদি এই টানেল বা ব্যারেজ তৈরি করে তবে পাকিস্তান ক্ষেপণাস্ত্র বা মিসাইল ছুড়ে ভারতের এই প্রজেক্টগুলো উড়িয়ে দেবে। তারা হুঙ্কার ছাড়ছে, ভারত আমাদের জল আটকে মারতে চাইলেও আমরা ভারতকে শেষ করে দেব। কিন্তু পাকিস্তান ভালো করেই জানে ভারতের আকাশ সীমায় আজ S-400 এবং আকাশ ক্ষেপণাস্ত্র প্রতীক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত। ভারতের পরিকাঠামোয় আঘাত করার ক্ষমতা আজকের ভঙ্গুর পাকিস্তানের কিন্তু নেই। তারা এই ফাঁকা হুমকি আসলে তাদের নিজেদের জনগণের চোখে ধুলো দেওয়ার জন্য এক ব্যর্থ চেষ্টা মাত্র। পাকিস্তানের এই সমস্ত বোকা বোকা হুমকির জবাবে দিল্লির বার্তা অত্যন্ত স্পষ্ট, কঠোর এবং অনমনীয়। ভারত সাফ জানিয়ে দিয়েছে, আমরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছি না। আমরা ভারতের ভূখণ্ডের ভেতরে আমাদের নিজস্ব কোটার জল ব্যবহার করার জন্য এই আধুনিক পরিকাঠামো তৈরি করেছি। তোমাদের আপত্তির কারণে ভারতের উন্নয়ন আর এক সেকেন্ডের জন্য থামবে না। আজমল শাহের মতো নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করছে যে ভারত যেভাবে জল নীতিতে পাকিস্তানকে কোণঠাসা করেছে তাতে লস্কর-ই তৈবা বা জৈশ-ই মহম্মদের মতো পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীগুলি মরিয়া হয়ে ভারতের এই বাঁধ বা আন্ডার ওয়াটার প্রজেক্টগুলোতে আত্মঘাতী হামলা চালানোর চেষ্টা করতে পারে। এমনকি তারা মংলা বাঁধে এই ধরনের হামলার প্রশিক্ষণও নিচ্ছে। কিন্তু ভারতীয় নৌসেনা এবং স্থলসেনা আজ জম্মু কাশ্মীর এবং হিমাচলের প্রতিটি হাইড্রো প্রজেক্টের চারপাশে এক দুর্ভেদ্য সুরক্ষা বলয় তৈরি করেছে। যুগের পরিবর্তন হয়ে গেছে। যে ভারত একদিন নিজের স্বার্থ বিসর্জন দিয়ে সিন্ধুর জল চুক্তিতে সই করেছিল, সেই ভারত আজ ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। আজকের নতুন ভারত আর পাকিস্তানের পরমাণু বোমার ব্ল্যাকমেলে ভয় পায় না। ভারত এবার কোনো যুদ্ধ না লড়েই সম্পূর্ণ নীরবে নিজের মেগা ইঞ্জিনিয়ারিং এবং জল নীতির মাধ্যমে পাকিস্তানের পাপের লঙ্কাকে পুড়িয়ে ছারখার করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। পাকিস্তান যদি এখনও ভারতের মাটিতে সন্ত্রাসী পাঠানো এবং বিশৃঙ্খল সৃষ্টি করা বন্ধ না করে তবে ভারতের এই হাইড্রো চক্রব্যূহের জালেই পাকিস্তান কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে। ভারতের এই কড়া এবং যোগ্য জবাব নিয়ে আপনার কী মতামত? কমেন্ট বক্সে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।